স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রোজার হাতে নিজের হাতখানা গুজে প্রশ্ন ছুড়তেই রহস্যময় এক হাসি প্রবাহ লক্ষ্য করলো নিহার। অতঃপর নিজেকে আবিষ্কার করলো ২৬ তলায় চারুলতার ফ্ল্যাটে সোফায় বসা অবস্থায় অতীত বর্তমান মুখোমুখি। চারুলতা, রোজার সম্বোধনে কাছের দেওয়ালের কাছে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা চারুলতা ফিরে তাকালো একবার নিহাত এবং পরক্ষণে রোজার উপর আপতিত হলো ওর গভীর দৃষ্টি। একটি দীর্ঘশ্বাস ভেসে এলো। ভাইয়া জানতে পারলে? তোমার ভাইয়ার ভালোর জন্যেই এই অতীত সামনে আসা জরুরি চারু। এখানে তারপর কেউ নেই, সবাই আপন। নিজেকে আপন হিসেবে পরিচয় দিতে অবশ্যই বাধছে রোজার, তবুও প্রত্যয়ী সে দানবের আধার অতীতের সাক্ষী হতে চায় ওর সমগ্র অস্তিত্ব। হয়তো কোনো লাভ নেই, তবুও মানুষটাকে বুঝে ওঠা তো সম্ভব হবে, কিংবা নাই বা হলো তা জাগতিক যন্ত্রণার আস্ফলন অনুভব করলেও বা ক্ষতি কি জীবনের। আসমানের যে রূপ সে প্রত্যক্ষ করেছে, তারপর অতীত ইতিহাসের রহস্য উদ্ঘাটন ওর অনুভূতির জন্য অতীব প্রয়োজন। প্লিজ চারুলতা, আমারও অধিকার আছে নিশ্চয়, একটু হলেও। প্রথম নিহাদ এতটা আবেগ নিয়ে কথা বলল চারুলতার সঙ্গে। মেয়েটি তাতে টলে উঠল, কপাল ঘষল কয়েক সেকেন্ড, তারপর যেন সিদ্ধান্ত বদলালো। ধীর পায়ে এসে বসলো সোফায়। দিবাকর অস্ত যাচ্ছে নিজের সবটুকু আভা পৃথিবীর বুক থেকে শুষে নিয়ে। তখনই পর্দা উন্মোচন হতে শুরু করলো এক অমিত উপাখ্যানের। রোজা এবং নিহাদ উভয়ই বিভোর হলো উপন্যাসের প্রতিটি পাতা জুড়ে, চরিত্রের পর চরিত্র, দৃশ্যপট, আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং অতঃপর ধ্বংসের রূপকথা। রাত যত দীর্ঘায়িত হলো ততই অন্তর হলো বিবর্ণ। বিবর্ণের বিলুপ্তি ঘটল, বিদায় নিল অনুভূতিরাও। কি নাম দেওয়া যায় এহেন উপন্যাসের? হয়তো ৫ বছর অতীত। 22, 23, 24। পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1866। রং আনসার। 5 পুশ-আপস এক্সট্রা। নেক্সট, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর সেখানকার আদিবাসীদের নাম কি দিয়েছিলেন? ছাতার মাথা, রেড ইন্ডিয়ান্স। ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশ থেকে ভারত দখলে এসেছিলেন? কাজাখস্তান। নপ। ইন্দোনেশিয়া, ইরাক, আফগানিস্তান। 10 পুশ-আপস প্লাস। ড্যাম ইট। নিহাদের হাত ভেঙে আসছে রীতিমতো, শরীর ধরে গিয়েছে, আর সম্ভব নয়। একটুখানি বিশ্রামের আশায় ধরফর করছে বুক, তবুও মুক্তি নেই। ওর পিঠের উপর পা গুটিয়ে বসে আছে আসমান, হাতে বই, পাতা খুঁজে খুঁজে প্রশ্ন করছে। ইতিহাস বিভাগের ২য় বর্ষের প্রস্তুতিমূলক পরীক্ষা আসন্ন নিহাদের, কিন্তু তাই বলে এমন অভিনব কায়দায় তাকে ধরাশায়ী করতে হবে? কোন দুঃখে যে এখন জিম বাদ দিয়ে ২ ঘন্টা বেশি ঘুমিয়েছিল। সব ইবলিস শয়তানের কাজ। তোর উপরে ঠাডা পড়ুক ইবলিশ। কিছু বললে? হ্যাঁ বললাম, তুমি একটা কুমড়ো পড়া শাসন ভাই। এই বাচ্চার উপরে উঠে বসে আছো, হৃদয় পাচ্ছে না? I am only 65 কেজি। অনলি? জবাব দিল না আসমান, পুনরায় ধারণ করেছে নীরবতা। এই বান্দার বুক ফাটে তবু মুখ ফোটে না। নিহাদের সঙ্গে অবশ্য ভালোই কথা বলে, যা কখনোই অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। সেজন্য নিহাদ মনে মনে বেশ খুশি। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ নিহাদ। শাসনে ঠোঁট ফুলিয়ে পুশ-আপ জারি রাখল সে। মিনিট ২০ পর মুক্তি মিলল। জিমের ফ্লোরে শুয়ে চিত হয়ে জিভ বের করে হাঁপাচ্ছে নিহাদ। দৃষ্টিতে ধোঁয়াশা দেখছে শুধু। আসমান ওর বুকের উপর বইটা রেখে দিয়ে বিড়বিড় করল, Complete this chapter by tonight. হোয়াট? ইটস 200 পেজ লং। I don't care. That's your problem. ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নিহাদ। অপরদিকে আসমান যথারীতি নিজের পানির বটলে চুমুক দিয়ে এগুলো বাইরে। নির্বিকার দৃষ্টিতে খুঁজতে লাগলো তোয়ালে। সাধারণত বাইরের চেয়ারেই পড়ে থাকে কয়েকটা, কিন্তু এখন চেয়ার ফাঁকা। এটা খুঁজছ? মেইলি কণ্ঠস্বরে ভ্রু উঁচু করে ঘুরে দাঁড়ালো। জিমের অপর রুমের প্রবেশপথের পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। টাইট এক্সারসাইজ স্যুটে ওর পুষ্ট অবয়ব খুব ভালো মতো বোঝা সম্ভব। আওয়ার গ্লাস শেপ বডি, ঠিক যেমন নারী দেহ বাসনা করে অভ্যস্ত যে কোনো পুরুষ।
হেলে ধুলে এগিয়ে আসলো সে, অনেকটা ফ্যাশন শোর স্টেজ জুড়ে ক্যাটওয়াক করার ভঙ্গিতে। ডান হাতে ঝুলছে একটি সাদা তোয়ালে। আসমানের কাছে এসে থমকালো, অনুভূতিহীন দৃষ্টিতে ওর মুখাবয়বে চেয়ে থাকলো সে। রমণীর বিস্তৃত অধর উদ্ভাসিত চকচকে এক আভায় সেই অধর কামড়ে ধরে হাত এগোলো। আসমান তোয়ালে নেওয়ার জন্য হাত বাড়ালেও তা এড়িয়ে নিজেই চাপতে আরম্ভ করলো সে ঘাড়। ঘামের ফোঁটা মুছতে থাকলো অতি যত্ন সহকারে। ওর অপর হাত অবশ্য থমকে রইল না, অযাচিতভাবে ছুঁয়ে গেল আসমানের বুক। ভাগ্যিস এখনো অব্দি টি শার্টটা খুলে ফেলেনি, মনে মনে ভাবলো আসমান। দাঁড়িয়ে থাকলো নির্বিকার পাথর হয়ে। যাক বাবা, এক সুন্দরী ললনা এত যত্ন করে শরীর মুছে দিচ্ছে, তাতেও কোনো অনুভূতি ফুটছে না দৃষ্টিতে। কি ধাতুতে গড়া তুমি? আপনি এখানে কি করছেন রাফা ম্যাম? পাল্টা প্রশ্নে রাফা একগাল হাসল। অদ্ভুত সুন্দর এক হাসি, যে হাসিতে নিজের হৃদয় মুহূর্তেই হরণ করতে পারে যে কোনো পুরুষের। তথাপি নিটল আসমান। তোয়ালে ফেলে উভয় হাত আসমানের কাঁধে জড়ালো রাফা। হালকা শক্তিতে কাছে টেনে নিয়ে ফিসফিস কণ্ঠে জানালো, ট্রেনিং নিতে এসেছিলাম, আমার জন্য তোমার এত চিন্তা দেখে ভালো লাগলো। রাফাকে আসমান বাধা দেয়নি, তবুও ওর বরফ দৃষ্টিতে ফুটে ওঠা বৃতৃষ্ণা রেখা দৃষ্টি এড়ালো না রাফার। বাঁকা হাসিতে কুঞ্চিত হয়ে উঠল ওর পত্রপল্লব ঠোঁট। একটি তর্জনী ছুঁয়ে দিল আসমানের শ্বেত বর্ণে আবৃত মসৃণ চেহারায়। থামলো ঠিক ঠোঁটের রেখায়। ওয়ান্ট টু স্পেন্ড দিস ইভিনিং টুগেদার। এই নিয়ে কতবার সর্বদা হিসাবই আসমানও এই প্রশ্নের উচ্চারণের হিসাবটি ঠিক মিলিয়ে উঠতে পারল না। মুখ নত করে আলতোভাবে নিজেকে রাফার কবল থেকে মুক্ত করল। দূরে সরে দাঁড়ালো কয়েক পা। তাতে কিঞ্চিত ক্ষেপে কোমরে দুহাত ঝুলিয়ে রাফা প্রতিবাদ জানালো, বড্ড বেরসিক তো তুমি, এক নারীর ইশারা বোঝো না? আই কান্ট ম্যাম। হোয়াই আর ইউ ইনএক্সপেরিয়েন্স? ইটস ফাইন, আই উইল টিচ ইউ। হুট করেই আসমানের টি শার্টের অংশ টেনে ধরল রাফা। অতঃপর ওর হাত প্রবাহিত হলো বস্ত্রের অভ্যন্তরে, শক্ত মাংসপেশিতে ছুঁয়ে দিল। তীব্র এক বাসনা জাগ্রত হলো অন্তরে। তথাপি জগতের সব থেকে নির্বিকার জড়বস্তু যেন আসমান। তাতে তেতে রাফা বলে উঠল, তোমার কি সামান্য অনুভূতিও হয় না? না। সোজা সাপটা জবাবে রাফা ভরকে গিয়ে প্রশ্ন করল, কেন? Because I am asexual, so I can't spend time with you, ma'am. রাফার হাত সরিয়ে উল্টো ঘুরল আসমান, হেঁটে চলে যেতে থাকলো। রাফা স্পষ্ট দেখলো কিছুক্ষণ আগে ওর ছুঁয়ে দেওয়া অংশে ঝরঝর করে পানি ঢালছে ছেলেটি, যেন ধুয়ে মুছে সাফ করছে অপবিত্রতা। সত্যি কি এই সেক্সুয়াল নাকি? নারী পুরুষ কারো প্রতি অনুভূতি হয় না? সে যাই হোক, বান্দা চমৎকার, জগতে রাফার দেখা ওয়ান পিস, সাথে কি মানুষ কিলিং মেশিন বলে ডাকে? একগাল হাসি নিয়ে চেয়ে থাকলো সে আসমানের চলে যাওয়ার পথের দিকে। পথ আর কোথায় বা থমকাবে? ঘুরে ফিরে ঠিকই এই রাফার নিকটেই থামবে, নিজেকে নিবেদন করবে সৌন্দর্যের অনন্য দেবীর উদ্দেশ্যে, যার মাধুর্যতার দিওয়ানা শত শত পুরুষ। অমানিসায় আচ্ছন্ন আবদ্ধ পাতাল ঘরের বায়ু কেমন গুমোট হয়ে আছে। বহু দূর থেকে জল গড়ানোর মৃদু শব্দ ভেসে আসছে, টপ টপ। চুয়ে পড়ছে বিন্দু বিন্দু। আদতেই কি জল নাকি রক্ত? বিশেষ প্রক্রিয়ায় তৈরি চেয়ারের সঙ্গে বাঁধা থাকা মানুষটি ঠিক ঠাহর করতে পারল না। মৃদু গোঙানি নির্গত হচ্ছে ওনার কণ্ঠনালী বেয়ে। দৃষ্টিতে ঝাপসা দেখছে, যেন সমস্ত শরীর অজানা এক অশুভ আবেশে আচ্ছন্ন হয়ে পড়েছে। বিপরীত পাশের চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে নিহাত। অসহনীয় এক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে মানুষটিকে। ওর বাম হাতে ঝুলছে বই, যার মলাট জুড়ে মুদ্রিত রয়েছে মিডল এজ। মাথা গরম করিস না, আগামীকাল পরীক্ষা। এমনি তো ব্রেন সার্কিট 420 ডিগ্রি সেলসিয়াসে উত্তেজিত হয়ে আছে। ভালোই ভালোই মুখ খোল, না হলে। কচাত টেবিলের উপর রাখা মানুষটির হাতের আঙুলের ফাঁকে কাঠের মাঝে গেঁথে গেল ধারালো ছুরি। কেঁপে উঠল ভুক্তভোগী, নিজের হাত সরিয়ে নিতে চাইল প্রতিক্রিয়া স্বরূপ, কিন্তু উভয় হাত টেবিলের উপর যুক্ত হাত করার মতন যন্ত্রাংশে আটকানো। চাইলেও সরানোর উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে নিহাদ আশেপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করলো। তিনজন এগিয়ে এলো, মানুষটিকে ঘিরে ধরলো চারিদিক থেকে। একজন হাতে রয়েছে জ্বলন্ত কয়লা ভর্তি পাত্র, তাতে ধাতব দণ্ড চুবানো হলো।
অপরজন মানুষটির মুখ চেপে ধরলো যেন সামান্যতম চিৎকার কিংবা নড়চড় সম্ভব না হয়। নিজের চেয়ারে হেলান দিয়ে বইয়ে মুখ গুজল নিহাদ। পরোয়া করল না কোনো কিছুর। এ যেন ওর কানে শান্তি সুধা। গোঙানি প্রতিধ্বনিত হতে আরম্ভ করলো সমস্ত দেওয়াল জুড়ে। ঝটকা দিতে থাকলো অবাধ্য শরীর। নরকের শাস্তি যেন পৃথিবীতেই অনুভূত হচ্ছে। লোকে তাহলে ঠিকই বলে। নরকের অপর নাম কেবি গ্রুপ। জ্বলন্ত মাংসের ঘ্রাণ পাচ্ছি, দারুণ। কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই বিরক্তিতে ভ্রু কুঁচকে বই থেকে মুখ তুলে চাইল নিহাদ। পাতাল ঘরটিতে প্রবেশ করতে লক্ষ্য করল বাদশাহ কায়সার প্রতি আদরের সন্তান নাবিল কায়সারকে। শুধুমাত্র নাবিল থাকলে সে কোনো প্রকার পরোয়া করত না অবশ্যই, কিন্তু ওর পিছনে ধীর পায়ে এগিয়ে আসা অবয়বটি সহসাই সম্মানে তাকে উঠে দাঁড়াতে বাধ্য করলো। আসমান ভাই। এক ঝলক নিষ্পাপ হাসি উপহার দিল নিহাদ। হাতের বইটা বুকে জড়িয়ে রাখলো যেন আসমান দেখতে পায় যে সে আর যাই করুক না কেন পড়ালেখা ঠিকই জারি রেখেছে। নিজেকে ছাড়িয়ে পিছনে আসমানের সম্বোধন করায় নাবিল কিছুটা বিব্রত বোধ করলেও চেহারায় প্রদর্শিত হতে দিল না। হন হন করে এগুলো চেয়ারের বাঁধা মানুষটির দিকে। মুখ খুলছে? এখানে না। পোড়া চামড়ার উপর থেকে মৃদু লোহার দণ্ড সরিয়ে জবাব দিল কর্ট। তাতে তেতে উঠল নাবিল। দণ্ডটি এক প্রকার ছিনিয়ে মানুষটির পেট বরাবর আঘাত করে বসল, তবে মুহূর্তেই নিজের হাত থেকে সেটি মেঝেতে পড়ে ধাতব ঝনঝন শব্দ তুলল। মুখ বিকৃত হয়ে এলো, হাত ঝাড়া দিতে থাকলো। ও মা, কি গরম! ব্যাগ শেখা লেগেছে নাবিল ভাই? বহু কষ্টে হাসি দমন করে মুখ টিপে প্রশ্ন ছুড়ল নিহাদ। তাতেই কটমট করে ওর দিকে চেয়ে নিজের শেক লাগা আঙুল চুষতে আরম্ভ করলো নাবিল। অপরদিকে এগুলো আসমান মেঝে থেকে দণ্ডটি তুলে গ্লাভস পরিহিত হাতে রেখে দিল কয়লায়। সে আসতেই বাকি সকলে জায়গা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। সবার মাঝেই এক প্রকার সম্মানিত দৃষ্টি, যেন ময়দানে পদার্পণ করেছেন স্বয়ং মহারাজ। কোনো প্রকার কোনো কথা উচ্চারণ না করে আসমান নিজের পকেটে হাত ভরল। বেরিয়ে এলো কটকটে লাল বর্ণের ইলেকট্রিক তারের লম্বা টুকরো। সেটি দুই হাতে পাকাতে পাকাতে টেবিলে ঘুরে এগুলো মানুষটির দিকে। আধ খোলা দৃষ্টিতে হাঁপাতে হাঁপাতে ওর উদ্দেশ্যে চেয়ে আছে রীতিমতো মুষড়ে পড়া ব্যক্তিটি। কিছুক্ষণ আগেই নিহাদের মুখে আসমান নামটি উচ্চারিত হতেই ওর সর্বাঙ্গে শিহরণ খেলে গিয়েছিল। অদেখা অজানা এই অস্তিত্ব তাদের পেশায় নিয়োজিত সকল ব্যক্তির জন্য এক প্রকার কিংবদন্তির নাম, যার রূপকথা প্রচলিত জনে জনে। কল্পনার আদর্শ হিসাবে সে বিচরণ করে প্রত্যেকের অন্তরে, তবুও ওর দর্শন লাভ অসম্ভব। চেয়ারের পিছনে দাঁড়িয়ে থামলো আসমান। উপস্থিত সকলে উৎসুক দৃষ্টিতে অবলোকন করে চলেছে ওর প্রতিটি পদক্ষেপ। মুক্তোর হাড়ের মতন চিকন তারটি ব্যক্তির কণ্ঠে ঝোলালো আসমান। হালকা ঝুঁকে বিড়বিড় করলো, মানুষ কখন বাঁচতে চায়? ওর কণ্ঠস্বরের তীব্রতায় না চাইতেও সকলে শিউরে উঠল, যেন অদ্ভুত এক অশরীরী প্রভাব ছড়িয়ে পড়েছে চারিদিকে। অন্ধকার দ্বিগুণ গাঢ়ত্ব ধারণ করেছে। প্রশ্নটির উত্তর কারো জানা নেই, থাকলেও এমন গভীর মুহূর্তে কেউ কিছু উচ্চারণ করবার দুঃসাহস করত না। একদম স্থির হয়ে থাকা ভুক্তভোগীর দৃষ্টিতে এক নজর দৃষ্টি মেলালো আসমান। উত্তর করল, ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে। তৎক্ষণাৎ আসমানের উভয় হাত তারের উভয় প্রান্তে জড়িয়ে হ্যাচকা টান দিল। তাতে চিকন তারটি ক্ষিপ্র গতিতে চেপে বসল কণ্ঠ জুড়ে। ভেদ করে গেল সামান্য চামড়ার অংশ, চুইয়ে নামলো রক্ত। হাহাকার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল সম্পূর্ণ কক্ষ। মরম বেদনা এতটাই সুতীব্র যে কানে হাত পেতে নিজের অন্তরাত্মাকে রক্ষা করতে এলো একজন গার্ড। এগুলো দ্রুতই, উদ্দেশ্য কাপড় গুজে মুখ বন্ধ করে দেওয়ার, কিন্তু আসমান নিগুড় দৃষ্টিতে থমকালো মাঝপথেই। নো, অন্তরের ভিত্তি ভেঙে চুরমার করতে আপন আর্তনাদের তুলনায় সক্রিয় আর কোনো ওষুধ নেই। শুনুক নিজের চিৎকার, অনুভব করুক যন্ত্রণার আধিক্য।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কণ্ঠস্বরের আর্তনাদ বেদনাদায়ক উপাখ্যানে পরিপূর্ণ। গা শির শির করে উঠল স্বয়ং নিহাদেরও, অথচ নির্বিকার হিমালয়। ওর নিকট অনুভূতি প্রত্যাশা করা কদর্য। তারের টানে কোটরের ভেতরের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভ বেরিয়ে পড়েছে ইঞ্চি চারেক। গোলাকার দাগ হয়ে গড়িয়ে নামছে ধীর রক্তধারা। সামান্য একটু ঢিল দিল আসমান। জানে এখনো হড়বড় করে বলতে আরম্ভ করবে কথা। বলছি, সব বলছি। কাজ হয়েছে। সরে দাঁড়ালো আসমান। রক্তমাখা তার ছুঁড়ে ফেলল, যা পড়ল এবার নাবিলের পায়ের নিকট। অজান্তেই এক পা দূরে সটকে পড়ল বাদশার আদর্শ পুত্র। ফ্যাল ফ্যাল করে তাকালো আসমানের দিকে, পরক্ষণে আবার ক্রমাগত ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে থাকা ব্যক্তির দিকে। ঘেমে নিয়ে এক শ্বাসে মৃত্যুর খুব কাছে থেকে ঘুরিয়ে আনা হয়েছে মাত্রই। নাবিলের অধরে তীর্যক হাসি ফুটল যন্ত্রণাদায়ক অভিব্যক্তি লক্ষ্য করে। যে কাজ বাকি সকলে মিলে 2 দিনেই করতে পারেনি, সে কাজটা করতে আসমান কত সময় নিল? 1 মিনিট বা এর চেয়ে কম। ইউ আর এ গ্রেট মনস্টার। নাবিলের প্রশংসা কিংবা ভৎসনার কর্ণপাত করল না আসমান। সে ব্যস্ত নিজের গ্লাভস ঠিক করতে। হেঁটে চলে এলো, বাকি কাজ অন্যরা সামলে নেবে। নিহাদের উপর দৃষ্টি পড়তেই কিছু উচ্চারণ করতে যাচ্ছিল আসমান, কিন্তু আগেই পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। কলার আইডিতে নাম্বার দেখে প্রত্যক্ষ করে ভ্রু কুঁচকালো। কন্ট্যাক্ট লিস্টে সেভ করার প্রয়োজন বোধ করেনি, তবুও এতবার তাকে কল করা হয়েছে যে নাম্বার রীতিমতো মুখস্থ হয়ে গিয়েছে। রিসিভ করে ফোন কানে চাপল সে। নিজে থেকে কিছুই উচ্চারণ করল না। ওপাশ থেকে ভেসে এলো চাপা মেলি কণ্ঠস্বর, খানিকটা জড়ানো, যেন নেশার ঘরে রয়েছে। পাতালে আছি, নিয়ে যাও প্লিজ। নিশ্চুপ আসমান, কণ্ঠের পাশাপাশি মিউজিকের ধুমধুম বিট ভেসে আসছে। নিশ্চয়ই পাতাল নামক ক্লাবটিতে গিয়েছে। এই শুনতে পাচ্ছ না? জলদি আসো। না, কেন? মিটিং আছে। রাখো তোমার মিটিং, এক্ষুনি এসো। রাফা কাইসারকে এই রাত্রিতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া অধিক জরুরি। আমি বডিগার্ড নই। সাপের মতন হিস হিসিয়ে ওঠার শব্দ শোনা গেল। তারপরই জড়ানো কণ্ঠটি জানালো, ঠিক আছে, লেটস সি টু হুম ইউ বিলং। ফোনের লাইন কেটে গেল। নিঃশ্বাস ফেলে তা পকেটস্থ করলো আসমান। মেজাজ ওর পিষে উঠেছে। নিহাতকে পরের দিন পরীক্ষার জন্য গুড লাক জানাবে ভেবেছিল, কিন্তু এর আর ইচ্ছে রইল না। পিছন ফেরা ছাড়াই সোজা বেরিয়ে গেল সেল থেকে। নাবিল এখন যা ইচ্ছা করুক, নিজের খায়েশ মেটাক। ওর চলে যাওয়া পথের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অতঃপর দৃষ্টি ফিরিয়ে নিল নিহাত। নাবিল বর্তমানে চেয়ারটিতে আসন গ্রহণ করেছে। হাতে উঠে এসেছে সাঁড়াশি, যা দিয়ে নখ উঠানোর পায়তারা করছে বাদশাপুত্র। সেল থেকে বেরিয়ে করিডর ধরে সিঁড়ির নিকট পৌঁছাতেই আসমানের ফোন পুনরায় বেজে উঠল। বিরক্ত হলেও যথারীতি চেহারায় তা প্রদর্শিত হলো না। কলার আইডিতে ভাসছে মাস্টার। চুপচাপ ফোন কানে তুলল, যদিও আন্দাজ করতে পারছে কি আদেশ দেওয়া হবে। ভারী কি গাম্ভীর্যপূর্ণ আওয়াজ ধ্বনিত হলো কর্ণকুহরে। রাফা ক্লাবে আছে, ওকে বাড়ি পৌঁছে দাও, মিটিং 1 ঘন্টা পরে হবে। এটুকুই। ফোন কেটে গেল। না কিছু জিজ্ঞেস করা হয়েছে, না জানতে চাওয়া হয়েছে। এক প্রকার নীরব আদেশ পালন করতে বাধ্য পালিত কুকুর। ফোন এবার আর পকেটে না ভরে ধীর পদক্ষেপে এগোলো আসমান। সিঁড়ি বেয়ে উপরে উঠে পাতালের বাইরে উন্মুক্ত পৃথিবীতে পদার্পণ করলো, কিন্তু সে কি আদৌ উন্মুক্ত? পাতাল নামক ক্লাবটির নিরাপত্তা ব্যবস্থা একই সাথে কঠোর আবার দুর্বল বটে। দুর্বলতা সম্পর্কে অবশ্য অন্যান্য মানুষদের অতটা ভাবান্তর নেই। আসমান নিজে বুদ্ধি খাটিয়ে নিরাপত্তা চাতুরের ফাঁক ফোকর দিয়ে বের হয়েছে। ক্লাবটি প্রাইভেট, ধনীর দুলাল এবং বিদেশি নাগরিকদের আমোদ স্ফূর্তির অবাধ সুযোগ সৃষ্টির আস্থানা হিসেবে কুখ্যাত। দিনের বেলায় সূর্যরশ্মিতে ভদ্রতার পোশাক গায়ে জড়িয়ে রাখা যারা ঘুরে বেড়ায়, ওরাই হৃদয়ে নিষিদ্ধ এবং অবাঞ্ছিত সকল বাসনা মেটাতে ভিড় জমায় এই স্থানে। কোটি কোটি টাকার লেনদেন,
ক্যাসিনোগিরি, বিকৃত মানসিকতার বিভিন্ন কাজ এখানে প্রতি রাতে হয়। ভদ্র ধনীদের কুকর্ম লোকচক্ষুর আড়ালে রাখতে বেশ কিছু স্থানে সিসিটিভি কিংবা লেজার অ্যালার্ট সিকিউরিটি সিস্টেমের অভাব রয়েছে। তেমনই সাউন্ড প্রুফ প্রত্যেকটি প্রাইভেট এবং ভিভিআইপি চেম্বার। মানুষ খুন হয়ে গেলেও টের পেতে দেরি হওয়া অস্বাভাবিক নয়। এই ব্যাপারটা ধনীর দুলাল দুলালিদের জন্য বিরাট ভালো ব্যাপার হলেও আসমানের জন্য এটি বিশাল ফাঁক বাদে ভিন্ন কিছু নয়। অনায়াসে এখান থেকে সে যে কাউকে তুলে নিয়ে যেতে পারবে, কেউ টেরটুকুও পাবে না। ভেতরে ঢুকতে আসমানকে বেগ পেতে হলো না। কেবি গ্রুপের অধীনস্থ কার্ডটি দেখাতেই তাকে সসম্মানে প্রবেশের অনুমতি দেওয়া হলো। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে ঢুকে পড়ল আসমান। হাতের ব্রিগেড ওয়াচে সময় চলছে রাত 12:25। ভদ্র ঘরের মেয়ে বলতেই এই সময় বাইরে থাকার কথা নয়। পাতালের মতন ক্লাবে তো নয়, কিন্তু অভিজাতদের ব্যাপারই আলাদা। অভিজাত না বলে বলা উচিত কায়সার পরিবার। সর্বকনিষ্ঠ জন্য রাফা কায়সার, পিতার আদরের অতি আদরের দুলালি বটে। ঢুকতেই পরিধানের মাস্কের অভ্যন্তর থেকেও কড়া অ্যালকোহলের গন্ধ নাকে এসে ঠেকল। ভ্রু এবং নাক উভয় কুঁচকে এলো। তীব্র মিউজিকের শব্দে বক্ষ গহ্বরে হৃদযন্ত্র বানর নাচন আরম্ভ করেছে। আসমানের নিকট মানুষ সর্বদাই অপছন্দের প্রাণী। হাতে গোনা 2-3 জন বাদে, যার মাঝে নিহাদ একজন। ছেলেটিকে নিজের হাতে গড়ে তুলেছে সে। পড়ালেখা থেকে আরম্ভ করে মানুষ খুন, কেবি গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া ওর হাত ধরেই। চাইলেই কি সবটা ভিন্ন হতে পারত? হয়তো নিহাদকে এই কালো জগৎ থেকে দূরে রাখতে পারত সে। তাতে অচিরেই ছেলেটিকে গ্রাস করত জাগতিক চক্রধারা। আসমানের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ ওর জীবনধারায় যুক্ত হওয়া। তাই কোনো দিন এই জীবনে কাউকে যুক্ত করার বাসনা ওর জাগেনি। কিন্তু নিহাদ বছর 7 পূর্বে চট্টগ্রামের গলিতে নিজের অধিকার আদায়ে তাকে রংবাজি করতে দেখে আসমানের কি হয়েছিল বলতে পারবে না। শুধু চিন্তা এসেছিল মস্তিষ্কে, রংবাজি যখন করবেই তখন ভালো মতোই করুক, খেয়ে পড়ে বেঁচে থাকুক। এখন নিজের সিদ্ধান্ত নিয়ে কিঞ্চিত আফসোস হয় ওর। কিন্তু নিহাদের মায়াকারা হাসি মুখ চোখে পড়লে অবাধ্য হৃদয় বলে, ভালোই আছে ছেলেটা। মানুষের এ ভিআইপি প্রাইভেট চেম্বারের সামনে এসে থামলো আসমান। ভেতরে কি অপেক্ষা করছে ওর জানা রয়েছে, তবুও বুকে জেগে বসা চাপা অস্বস্তি দূরীভূত করা সম্ভব হলো না। দরজা চাপানো, হয়তো সার্ভিস কল করেছিল। ঠেলে প্রবেশ করলো। অন্ধকারাচ্ছন্ন রুমটির দরজার পথেই দাঁড়িয়ে রইল স্থির হয়ে। সুঘ্রাণ ছড়ানো মোমবাতিকে ছাপিয়ে গিয়েছে সিগারেটের তামাটে ধোয়ার বাষ্প। ভারী পর্দায় আবৃত চারপাশ, মৃদু হলদে আভায় কিঞ্চিত দীপ্তিতে ভাসছে চারিপাশ। তাতে ধোয়াটে স্বপ্নের ন্যায় দেখাচ্ছে দৃশ্যপট। বিছানার উপরে শুয়ে রয়েছে 2 জন পুরুষ, একজন চিত হয়ে অপরজন মুক্ত হয়ে। আরও একজনের স্থান পাশের কাউচে। প্রত্যেকেই উদাম, নেই বস্ত্রের সুতো। তাদের শরীরে দাগ নজরে পড়ছে, কামড়ের চিহ্ন, মারার চিহ্ন, বেঁধে রাখার ফলে সৃষ্ট ক্ষত। কিছু কিছু স্থানে গাঢ় নীলচে বর্ণ ধারণ করেছে তা, কিংবা আস্তরণ ফেলেছে গালশিটে। বিছানায় চিত হয়ে থাকা একজনের হাতে এখনো হ্যান্ড ক্যাফ রয়েছে। কাউচের পুরুষের দৃষ্টি আবৃত ব্লাইন্ড ফোল্ডে। পুরুষপতিত এহেন দৃশ্যপট তৈরির কারিগর রাফা কায়সার বর্তমানে বিছানার মাঝখানে হাঁটুর উপর পা তুলে বসে একমনে সিগারেটের সুখ টান দিয়ে চলেছে। শরীর আবৃত ওর যতটুকু, সেটাকে শুধুমাত্র যৎসামান্যই বলা চলে। আসমানকে দেখেই ওর দৃষ্টি ঘোলাটে অদ্ভুত এক প্রজ্বলন প্রস্ফুটিত হলো। নিজের চোখ বুঝে নিল আসমান 1 সেকেন্ডের জন্য। পর মুহূর্তে পুনরায় দৃষ্টি মেলে চাইল নির্বিকারভাবে। ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ধোঁয়া উড়িয়ে হাসল রাফা। অদ্ভুত এক হাসি। ওর গভীর অনুভূতি সম্পন্ন দৃষ্টি আসমানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। ডান হাতের তর্জনী কুচকে নিকটে রাখলো হিমালয়কে, কিন্তু টলল না সেই হিমালয়। তাই নিজেই উঠল রাফা। অ্যাশট্রেতে সিগারেট রেখে দিয়ে হেলে দুলে হেঁটে আসমানের সামনে দাঁড়ালো। হিমালয়ের দৃষ্টি বরাবর নয়ন জুড়ে, একবারের জন্য এদিক ওদিক নড়েনি। কেমন পুরুষ গো তুমি, চোখ বাঁধে অন্যদিকে নজর চায় না? নীরবতা এবং প্রশান্তি ব্যতীত কোনো প্রতিক্রিয়া আদায় সম্ভব হলো না। তাতে 2 হাত মেলে গলা জড়িয়ে ধরল রাফা। গ্রীবা দেশে মুখ ঘষে প্রাণ ভরে গ্রহণ করলো গায়ে মেখে থাকা অনন্য এক সুঘ্রাণ। মৃদু কম্পন খেলল শক্তিশালী পুরুষালী দেহে। রাফাকে সরিয়ে এগোলো। মেঝেতে গুটিয়ে থাকা কালো বডিকন ড্রেসটি তুলে নিয়ে
এলিয়ে দিল মেইলি অবয়বে, দৃষ্টি যথারীতি নয়নে। মেক ইট কুইক। এটুকুই। চেম্বারের বাইরে চলে গেল আসমান। অপরদিকে নিজের জায়গায় দাঁড়িয়ে আপন মনে হাসল রাফা। এখন মন একটুও ভরেনি, আর ভরবেও না যতদিন না ওই শুভ্রতাকে স্পর্শ করতে পারছে। আফসোসের নিঃশ্বাস ফেলে পোশাক গায়ে চড়িয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল রাফা। পিছন ফিরে দেখল নিজের ধ্বংসযোগ্য। রাতের সড়ক পথ পেয়ে টেসলা মডেল এক্স রীতিমতো বিপজ্জনক গতিতে ছুটিয়ে চলল আসমান। তাতে প্যাসেঞ্জার সিটে থাকা রাফা বেশ উৎসাহী ভঙ্গিতে বলল, আই লাইক ইট হোয়েন এ গাই ইজ রেকলেস জাস্ট লাইক ইউ। শূন্য অভিব্যক্তি আসমানের। শুধুমাত্র স্টিয়ারিংয়ে চেপে বসলো ওর ফিঙ্গারলেস গ্লাভসে আচ্ছাদিত আঙুল সমূহ। আই অলসো লাইক ইট হোয়েন এ গাই ড্রাইভস উইথ ওয়ান হ্যান্ড। সঙ্গে সঙ্গে গিয়ারে রাখা নিজের বাম হাতটিও স্টিয়ারিংয়ে ছোঁয়ালো আসমান। ভ্রু কুচকে এলো ওর কিঞ্চিত। হাসতে থাকলো রাফা, যেন কি এক মজার কাণ্ড ঘটিয়েছে সে। গতি আরও বাড়ানো হলো। যত দ্রুত সম্ভব এই রমণীর সঙ্গ হতে মুক্তি চায় ওর অন্তর। অবশেষে পথ ফুরিয়ে এলো প্রায় কায়সার এম্পায়ার নামক ছোট্ট শহরটিতে প্রবেশ করলো টেসলা এক্স। নিজের বাসভবন, অফিস ভবন এবং প্রায় প্রত্যেক সন্তানদের জন্য আলাদা আলাদা আবাসন ব্যবস্থা নিয়ে গড়ে তোলা স্থানটিকে শহর বলাই শ্রেয়। 3টি প্রাসাদ তুল্য ভবন, কর্মচারীদের কোয়ার্টার, সংগ্রহশালা, অফিস ভবন, হ্যালিপ্যাড, মাঝারি আকৃতির লেক এবং বোট ফিরিস্তি দিয়ে কুলানো যাবে না। আসমান গাড়ি থামালো সবচেয়ে বড় প্রাসাদের সামনে। দরজা খুলে নেমে পড়তেই অবাক হয়ে বের হয়ে এলো রাফা। ওর নিজস্ব আলাদা ভবন রয়েছে কিছুটা সামনে, যার নাম লিলি। কি ব্যাপার, এখানে থামলে যে? লিলির সামনে নামানো দরকার ছিল না? প্রাসাদের সিঁড়ি পেয়ে উঠতে গিয়েও ধমকালো আসমান। বলেছিলাম মিটিং আছে। তো পা দুটো নিশ্চয়ই অকেজো নয়। কয়েক ফুট হাঁটলে পৃথিবীতে ভূকম্পন সৃষ্টি হবে না। আমার হিল জুতোয় ব্যথা লাগছে। খুলে হাতে নিয়ে খালি পায়ে এগোন। এটুকুই। কথোপকথনের সম্পূর্ণ ইচ্ছা হারিয়ে আসমান চুপচাপ উপরে উঠে গেল। মুহূর্তেই অভ্যন্তরে আড়াল হলো ওর অবয়ব। নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু ভ্রুকুটি করল রাফা। ছেলেটি তাকে যত দূরে সরিয়ে দিচ্ছে ততই এই হৃদয় তাকে কাছে পেতে চাইছে। বিস্তৃত কক্ষ, কিন্তু উপস্থিত মানুষের সংখ্যা মাত্র 3। সমগ্র কেবি সাম্রাজ্যের অধিপতি আধুনিক এবং রাজকীয় ডিজাইনের মিশেলে তৈরি সোফার গদিতে শরীর এলিয়ে তাকিয়ে আছেন ভৃত্যগণের দিকে। ঘড়ির কাঁটার সময় ঘোষণা করছে রাত 1:15। তবুও নির্ঘুম প্রশান্ত সকলে। বিপরীত প্রান্তের সোফায় বসে আছে আকাশ। অন্যদিকে দেওয়ালের সঙ্গে লাগোয়া টেবিলের গায়ে হেলান দিয়ে বুকে দুহাত ভাঁজ করে রেখে অনুভূতিশূন্য দৃষ্টিপাত আসমানের। বাদশাহ এক নজর তাকালেন ওর দিকে। পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিয়ে জানালেন, তোমার জন্য নতুন মিশন রয়েছে। প্রতিক্রিয়াবিহীন আসমান, কোনো প্রশ্নে আগ্রহী নয়। ওর এমন বৈশিষ্ট্য বেশ পছন্দের মালিকের। আকাশ নিঃশব্দে ফাইল এগিয়ে দিল। চুপচাপ অগ্রসর হয়ে ধপধপে সাদা চামড়ার মোড়ানো ফাইলটি তুলে খুলল আসমান। ওর অভিজ্ঞ নজর বয়ে চলল পাতা জুড়ে। বিলাল রেমান, রেমানো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ইতালিতে বসবাস করেন। সকল তথ্য দেওয়া আছে। আরও কিছু প্রয়োজন হলে ইনফরমেশন টিম সহযোগিতা করবে। ইউ উইল ফ্লাই ইন ইটালি নেক্সট মান্থ। যান্ত্রিক কণ্ঠে আকাশের বক্তব্য শুনে কিছুই অনুভূত হলো না আসমানের। ওর দৃষ্টি রীতিমতো আবদ্ধ ফাইলের পাতায়, যেখানে বিলাল রেমানের ছবি দেওয়া আছে। সত্যি বলতে আরও প্রায় 3 মাস আগেই আসমান উপলব্ধি করতে পেরেছিল যে অদূর ভবিষ্যতে ওর উপর এই ব্যক্তিকে টপকে দেওয়ার নির্দেশ জারি হবে। জাঁজ শত্রু রেমান এবং কায়সার পরিবার। বাংলাদেশে রেমান সাম্রাজ্যের পুনর্ব্যাপ্তি কেবি গ্রুপের জন্য হানিকারক। এবার কোনো আগাছা নয়, সোজাসুজি গোড়া উপড়ে ফেলার মাস্টার প্ল্যান রচনা করছেন বাদশাহ কায়সার। ফাইল বন্ধ করে মৃদু কণ্ঠে আসমান জানালো, সময় লাগবে, জটিল মিশন, ভেবে চিন্তে পদক্ষেপ ফেলতে হবে। পান থেকে চুন খসলে কায়সার পরিবারের নাম জড়িয়ে পড়বে। অদ্ভুত এক হাসি ফুটল বাদশার ঠোঁটে। সন্তুষ্ট তিনি সোফায় বাহু ছড়িয়ে
আসমানের নত মুখের পানি চেয়ে বিড়বিড় করলেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।